এই যে স্যার, আপনার পকেটে কয়েকটা গোলাপ রেখে দিয়েছি, এটা তোমার জন্য। তোমাকে চুমু খাওয়ার সময় ফুলগুলো রেখেছিলাম। আর শোনো, তোমার ঠোঁট অনেক মিষ্টি, মিস ইউ। লেখার শেষে একটা দুঃখের ইমোজি। হঠাৎ অনন্ত আমাদের জীবন কথা। শিরোনাম: এক্স বেস্ট ফ্রেন্ড যখন বউ। প্রথম পর্ব। কই, মেয়েকে নিয়ে আসুন, বললেন ছেলের বাবা। ছেলেটার নাম অনন্ত, বয়স 28-এর মতো হবে। বাবা মা তাকে জোর করেই বিয়েটা করাতে চাইছেন, তাই নিজের অনিচ্ছার সত্ত্বেও সে আজ মেয়ে দেখতে এসেছে। অনন্তর সাথে তার বাবা মা আর বড় বোনও এসেছেন। কিছুক্ষণ অপেক্ষার পর মেয়ের মা মেয়েকে নিয়ে এলেন। অনন্ত মাথা নিচু করে বসে আছে, মেয়েটিও তাই, মাথা নিচু। অনন্তর মা ওর হাতে আলতো করে একটা চিমটি কাটলেন, তারপর চোখের ইশারায় বললেন, মেয়ে দেখ। অনন্ত মাথা তুলতেই যেন একটা বড় ধাক্কা খেল। এ কি, এ কাকে দেখছে সে? মেয়েটার চোখও বিষয়ে বড় বড় হয়ে গেছে, হয়তো সেও অনন্তকে চিনতে পেরেছে। মেয়েটার চেহারা মাশাআল্লাহ, খুবই সুন্দর, অনন্তর মা বললেন। তারপর অনন্তর কানে কানে জিজ্ঞেস করলেন, এই অনন্ত, তোর কি মত? অনন্ত শুধু বলল, তুই যে কি না। মা হালকা বকুনি দিলেন। মেয়ের বাবা বললেন, ভাই সাহেব, ছেলেকে আমাদের খুব পছন্দ হয়েছে। অনন্তর বাবা উত্তর দিলেন, তাহলে ওদের সিদ্ধান্তটাই আগে শোনা যাক। তা ঠিকই বলেছেন। মেয়ের বাবা অনন্যাকে বললেন, অনন্যা, তুই ওকে তোর ঘরে নিয়ে যা, কথা বল। বাবার কথা মতো অনন্যা অনন্তকে তার ঘরে নিয়ে গেল। ঘরে যাওয়ার পর দুজনই চুপচাপ, কারণ তারা দুজন দুজনকে আগে থেকেই চেনে। তাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব ছিল। ফ্ল্যাশব্যাক। এই অনন্তর বাচ্চা অনন্ত, আমার ফোনটা দে বলছি। অনন্যা চেঁচাতে চেঁচাতে অনন্তর পেছনে ছুটছে। অনন্ত দৌড়াতে দৌড়াতে বলল, আজ আর পাবি না, তুই কার সাথে কথা বলিস সেটা আগে দেখব, তারপর ফোন দেব। আমি যার সাথে খুশি কথা বলবো, তাতে তোর কি? আমার অনেক কিছু, কারণ আমি তোকে ভালোবাসি। আমি তোকে ভালোবাসি না, তুই আমার কেউ না। কথাটা শুনে অনন্ত হঠাৎ দাঁড়িয়ে গেল। অনন্য দৌড়ে এসে অনন্তর হাত থেকে ফোনটা নিয়ে নিল। পরের বার এমন করলে বন্ধুত্বটাও শেষ হয়ে যাবে বলে দিলাম, রাগী গলায় বলল অনন্যা। অনন্ত এসব বকাঝকা শোনার অভ্যাস আছে। অনন্যার কথায় কান না দিয়ে সে বাসায় ফিরে এলো। রাত তখন 11টা। অনন্ত অনন্যার ফোনে কল করলো, কিন্তু নাম্বার ব্যস্ত। অনন্তর মনটা খুব খারাপ হয়ে গেল। সে ভাবল, এই অনন্যা যে কার সাথে এত কথা বলে। অনেকবার চেষ্টা করার পরও লাইন ব্যস্ত দেখাচ্ছে। রাত 12টার কিছুক্ষণ পর কল ঢুকলো। ওপাশ থেকে ফোন ধরতেই অনন্যা বলে উঠল, কি বলবি বল, আর এত রাতে ফোন দিয়েছিস কেন? তোকে ফোন না দিয়ে আমি কখনো ঘুমিয়েছি? অভিমানী গলায় বলল অনন্ত। তো আমি কি করব? না কিছু না। কার সাথে কথা বলছিলি? আমার এক বন্ধুর সাথে। ছেলে নাকি মেয়ে? সেটা জেনে তুই কি করবি? বল না। ছেলে। এত কি কথা, সেটা কি তোকে বলতে হবে? না। আচ্ছা, সকাল সকাল কলেজে আসিস। ধ্যাত, এটা বলেই অনন্যা ফোনটা কেটে দিল। আর এদিকে অনন্তর চোখে জল। ছেলেটা তাকে বড্ড বেশি ভালোবাসে। সারা রাত তার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। সকালবেলা অনন্ত কলেজে গেল। গিয়ে অনন্যার সাথে আবার খুনসুটি শুরু করলো। কিন্তু অনন্যার এসব একদমই পছন্দ নয়। এই শুন, তোকে একটা কথা বলি। হ্যাঁ বল। অনন্ত উৎসুক হয়ে তাকালো। তোকে প্রথম প্রথম ভালো লাগতো, কিন্তু এখন আর তোকে আমার সহ্য হয় না। তোর এসব ফাজলামি আরও অসহ্য লাগে। আমি তোকে ভালোবাসতে পারবো না। আমার একজনের সাথে সম্পর্ক আছে। কথাটা শুনে অনন্ত মুখ ঘুরিয়ে নিল। সে চায় না অনন্যা তার চোখের জল দেখে ফেলুক। আরে সমস্যা নেই, একটা জিনিস দেখতে দেখতে সবারই একসময় খারাপ লাগে। ব্যাপার না, আমি তোর সামনে না এলেই হলো। ভালো থাকিস আর সাবধানে চলিস হারামি।
অনন্ত অনন্যার সামনে একটু হাসার অভিনয় করলো। তারপর মুখ ঘুরিয়ে চোখ মুছতে মুছতে বাসায় চলে এলো। এরপর সে একটা কারণ দেখিয়ে সেই কলেজ ছেড়ে দেয়। তাদের আর কখনো দেখা হয়নি। আজ যে এভাবে দেখা হবে দুজনের কেউই ভাবতে পারেনি। ফ্ল্যাশব্যাক শেষ। কিছু বলছেন না যে? অনন্যাই প্রথম নীরবতা ভাঙল। অনন্ত বলল, বলুন। সবাই তো আমাদের কথা বলার জন্য পাঠালো, তো কিছু বলুন। কেমন আছেন? জি ভালো, আপনি? ভালো। আবার দুজনই চুপ। আর কিছু জানার নেই? অনন্যা জিজ্ঞেস করল। না, সংক্ষিপ্ত উত্তর অনন্তর। তাহলে পছন্দের ব্যাপারে তাদের কি বলবেন? দেখি কি বলা যায়, আসি। অনন্ত ঘর থেকে বেরিয়ে গেল। পিছু পিছু অনন্যাও গেল। অনন্ত সবার সামনে গিয়ে বলল, বাবা মা, তোমাদের পছন্দেই আমার পছন্দ। আমি এখন একটু আসি, আমার কাজ আছে। আসসালামু আলাইকুম। এটা বলে অনন্ত চলে গেল। অনন্যাও তার বাবা মাকে জানিয়ে দিল, চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তোমাদের পছন্দই আমার পছন্দ, আমি নতুন করে কিছু বলতে চাই না। এই বলে সে নিজের ঘরে চলে গেল। অনন্তর বাবা হাসতে হাসতে বললেন, বাহ, বেশ তো, কেউ যেহেতু সিদ্ধান্ত নেয়নি তাহলে আমাদেরই নিতে হবে। কি বলেন ভাই সাহেব? ওরা যখন আমাদের ওপর ছেড়ে দিয়েছে আমার কোনো আপত্তি নাই। কি বলো অনন্যার মা? হ্যাঁ, আমাদেরও কোনো আপত্তি নাই। বে সাহেব, তাহলে হা করেন কেন? অবাক হয়ে জিজ্ঞেস করলেন মেয়ের বাবা। আরে মিষ্টি মুখ করেন। এরপর সবাই মিলে হো হো করে হেসে উঠলেন। বেয়াই, তাহলে বিয়ের তারিখটা এখনই পাকা করব? হ্যাঁ করুন, শুভ কাজে দেরি করতে নেই। কয়েকদিন পর, কিছুক্ষণ আগেই বেশ ধুমধাম করে অনন্ত আর অনন্যার বিয়েটা হয়ে গেল। দুজনেরই কেউ বিয়েতে অমত করেনি, আবার কেউ কারোর সাথে তেমন কোনো কথাও বলেনি। বিয়ে শেষে অনন্যাকে অনন্তর বাসায় নিয়ে আসা হলো। বাসর ঘর। অনন্যা খাটে বসে আছে আর অনন্ত ঘরের এক কোণায় টেবিলে হেলান দিয়ে দাঁড়িয়ে। দুজনেই চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। অনেক রাত হওয়ার পর অনন্ত বলল, আমার ঘুম পাচ্ছে, আপনি একপাশে শুয়ে পড়ুন, আমি ঘুমাবো। ঠিক আছে, অনন্যা উত্তর দিল। অনন্তর কথা মতো অনন্যা পাশ ফিরে শুলো। অনন্তও গিয়ে তার পাশে শুয়ে পড়ল, দুজন দুই দিকে মুখ করে। হঠাৎ অনন্যা বলে উঠল, এত ভালো হলেন কবে থেকে? অনন্ত শান্ত গলায় বলল, খারাপ ছিলাম কবে? না, কথা বলছেন না তাই বললাম। আমার কথা বলতে ইচ্ছে করছে না। তাহলে বিয়ে করলেন কেন? বাবা মা পছন্দ করেছে তাই। বাহ বাহ বাহ! রাগে বিছানায় উঠে বসলো অনন্যা। কি এখন কি এই নিয়ে বকবক শুরু করবেন? বিরক্ত হয়ে বলল অনন্ত। তো কি করব, বউয়ের সাথে কেউ এমন ব্যবহার করে? বিয়ে করেছি এই পর্যন্তই, তবে বউ না। কি বললেন? যা বলেছি নিশ্চয়ই শুনতে পেয়েছেন, এখন ঘুমান। আচ্ছা, বউ না হলে আমি আপনার কে? বন্ধু। কি বিয়ে করে বন্ধু? বাহ বাহ বাহ! অনন্যা রাগে বিছানায় উঠে বসল। অনন্ত বিরক্ত হয়ে বলল, কি এখন কি এই নিয়ে বকবক শুরু করবেন? তো কি করব, বউয়ের সাথে কেউ এমন ব্যবহার করে? বিয়ে করেছি এই পর্যন্তই, তবে বউ না। কি বললেন? যা বলেছি নিশ্চয়ই শুনতে পেয়েছেন, এখন ঘুমান। আচ্ছা, বউ না হলে আমি আপনার কে? বন্ধু। কি বিয়ে করে বন্ধু? হ্যাঁ। কথাটা শুনে অনন্যা একটা ওড়না নিয়ে এগিয়ে এলো। সে অনন্তর হাত দুটো চেয়ারের পেছনের দিকে নিয়ে শক্ত করে বেঁধে দিল। এই এই বাঁধলেন কেন? অনন্ত অবাক হয়ে জিজ্ঞেস করল। এখন থেকে তোমাকে রিমাইন্ডে নিলাম, যতক্ষণ আমার প্রশ্নের উত্তর দিবি না ততক্ষণ কোনো ছাড়াছাড়ি নেই। আমি বলবো না। ঠিক আছে, আমিও বাঁধন খুলব না। অনন্যা গিয়ে বিছানায় বসলো। ঘড়ির কাঁটা তখন 12টা পেরিয়ে গেছে। দুজনের কারো চোখে ঘুম নেই, দুজনেই চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। অনেকক্ষণ পর অনন্তই প্রথম কথা বলল।
আচ্ছা শুনুন, অনন্যা চুপ করে রইল। আচ্ছা শুনুন, আপনার তো বয়ফ্রেন্ড আছে, হয়তো তাকেই আপনি বেশি ভালোবাসেন, তাই আমি আপনাকে এড়িয়ে চলি। অনন্তর কথা শুনে অনন্যার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। সে অনন্তর কাছে এসে বলল, কি বললি? আবার বলতো। বললাম যে আপনার বয়ফ্রেন্ড আছে, তাকেই তো আপনি ভালোবাসেন। হায় রে, কি একটা গাধার সাথে যে আমার বিয়ে হলো। বয়ফ্রেন্ড থাকলে তোকে বিয়ে করতাম নাকি? এখন হয়তো নেই, কিন্তু আগে তো ছিল। তখনও ছিল না, তাহলে আমাকে সেদিন মিথ্যে বলেছিলে কেন? তুই তো সেটা বুঝবি না, তোর মাথায় তো কিছুই নেই, যা আছে সব পচা গোবর। আমাকে ছেড়ে দিন। ছাড়াছাড়ি নেই, আমাকে ভাবতে দে। কথা বলতে বলতে ঘড়ির কাঁটা দুটো ছুঁই ছুঁই। হঠাৎ অনন্যা কোথা থেকে একটা ফুল নিয়ে অনন্তর সামনে হাঁটু গেড়ে বসলো। তারপর ভালোবাসার প্রস্তাব দিল, ভালোবাসি। অনন্ত মুখ ঘুরিয়ে নিল। এবার অনন্যার খুব রাগ হলো। এই কুত্তা, তোর এত কিসের অভিমান? হ্যাঁ, তোর অভিমানের গুষ্টি তুষ্টি করছে আমি এখন। এই বলে অনন্যা গিয়ে অনন্তর হাঁটুর ওপর বসলো। এই এই, আমি তো এমনিতেও নড়তে পারছি না, এখানে বসে আবার কি শাস্তি দেবেন? অনন্ত অসহায়ভাবে বলল, শাস্তি না, অভিমান ভাঙাবো। অনন্যা মিষ্টি হেসে বলল, কি করবেন? দেখো কি করি। আচ্ছা থামো থামো, এগুলো পরে। অনন্তর কথায় কান দিল না অনন্যা। আচ্ছা আজ না হয়। অনন্ত আর কিছু বলতে পারল না, কারণ তার ঠোঁটের উপর এসে মিশে গেছে আরও একজোড়া ঠোঁট। অনন্ত চেষ্টা করেও অনন্যাকে আটকাতে পারল না, কারণ তার দুটো হাত তো চেয়ারের পেছনে বাঁধা। কিছুক্ষণ পর অনন্যা মুখ সরিয়ে নিয়ে জিজ্ঞেস করলো, কি অভিমান কমেছে? অনন্ত চুপ করে রইল, কিচ্ছু বলল না। এই, খুব ক্লান্ত লাগছে, আগে আমার কথার উত্তর দাও। কমেছে অভিমান। আচ্ছা শোনো, এখন তুমি আমাকে বলো ভালোবাসি। মানে বলো ভালোবাসি। সব কিছুর জন্য দুঃখিত, আর কষ্ট দেব না। আমি এখনই হাতটা খুলে দিচ্ছি, আর খাবারও আনছি। অনন্ত ততক্ষণে ঘেমে একাকার। আজ তো অনেক রাত হয়ে গেছে, একটু পরেই সকাল হয়ে যাবে। কাল আর অফিসে যেতে হবে না, ছুটি নিও। না, ছুটি নেওয়া যাবে না, অবশ্যই যাবে। বিয়ের পর আমাকে একটুও সময় দাওনি। কি কাল আমরা আমার বাবার বাড়ি, মানে তোমার শ্বশুর বাড়ি যাব। যদি ছুটি না পাই, ছুটি পাবে কি পাবে না সেটা তোমার ব্যাপার। আর হ্যাঁ, আমার কথা যদি না শোনো, তাহলে আজকের রাতটার কথা যেন মনে থাকে। আচ্ছা। অনন্যা অনন্তর হাতে একটা চিমটি কেটে আদরে গলায় বলল, ডোজটা কেমন ছিল গো? অনন্ত লজ্জায় মাথা নিচু করে ফেলল। হায় রে কপাল, এটা বর নাকি এলিয়েন? এলিয়েনও লজ্জা পাচ্ছে। দাঁড়ান, আমি এখনই মাকে ডাকছি। মা মা মা। অনন্ত সঙ্গে সঙ্গে অনন্যার মুখ চেপে ধরে ধমক দিয়ে বলল, চুপচাপ ঘুমান বলছি। অনন্ত ধমকে ভয় পেয়ে অনন্যা চুপচাপ শুয়ে পড়ল। পরদিন সকালে দুজনেই ঘুম থেকে উঠে নিজের মতো করে তৈরি হয়ে নিল। অনন্ত ভুলেও অনন্যার দিকে তাকাচ্ছে না, আর অনন্যা এক দৃষ্টে অনন্তর দিকে তাকিয়ে ভাবছে, ও তো এমন ছিল না, আগে তো আমার জন্য পাগল ছিল, এখন এমন করছে কেন? এই প্রশ্নগুলোই অনন্যার মনের ভিতর ঘুরপাক খাচ্ছে। এভাবে আরো কয়েকদিন কেটে গেল। অনন্যা ভাবল, ও হয়তো আমার উপর অভিমান করে আছে। বিয়ের আগে ওর ভালোবাসাটা আমি ফিরিয়ে দিয়েছিলাম, তাহলে এবার আমি ওকে ভালোবাসার কথা জানাবো। সেদিন রাতে অনন্ত অফিস থেকে ফিরতেই অনন্যা একটা গোলাপ ফুল নিয়ে তার সামনে হাঁটু গেড়ে ভালোবাসার প্রস্তাব দিল, কিন্তু অনন্ত এবারও তাকে এড়িয়ে গেল। এইভাবে কয়েকদিন যাওয়ার পর অনন্যার ধৈর্যের বাঁধ ভেঙে গেল, আর সে হাতে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। অনন্ত অফিস থেকে ঘরে ঢুকতেই অনন্যা বলে উঠল, ওই চেয়ারটাতে বস। অনন্ত শার্ট খুলতে যাচ্ছিল। অনন্যার কথায় সে অবাক হলো। কি রে, কথা কানে যায় না? অনন্যা আবার বলল, এমন করছো কেন? চুপ, চেয়ারে বস আগে। আরে আমি মাত্রই। কথা শেষ করতে পারল না, তার আগে অনন্যা তার পিঠে একটা বাড়ি দিল। ওহ মাগো, চুপ, একদম চেঁচাবি না, ভালোয় ভালোয় বলছি। চেয়ারে বস, না হলে মাথা ফাটিয়ে দেব। বসছি বসছি। অনন্ত ভয়ে ভয়ে চেয়ারে বসলো। এবার বল, তোর সমস্যাটা কি? আমার সাথে এমন ব্যবহার করছিস কেন? জানি না। আবার একটা বাড়ি খেলো অনন্ত। উফ, কোনো শব্দ করবি না, আমার কথার উত্তর দে। বললাম তো জানি না। তো বিয়ে করলি কেন? এমনি, তোর ঘাগের রোগগুলো তো সোজা ছিল, বাঁকা হলো কিভাবে? অনন্ত চুপ করে রইল। কথা বলিস না কেন? অনন্যা ধমক দিল। কিছু না, খিদে পেয়েছে, আমি খাবো। আচ্ছা, খেতে দেব, অপেক্ষা কর।
অনন্যা অনন্তর হাতে একটা আদুরে চিমটি কেটে জিজ্ঞেস করলো, ডোজটা কেমন ছিল গো? অনন্ত লজ্জায় মাথা নিচু করে ফেলল। হায় রে কপাল, এটা বর নাকি এলিয়েন? এলিয়েনের মতো লজ্জা পাচ্ছে। কথাগুলো বলতে বলতে অনন্যা অনন্তর হাতের বাঁধন খুলে দিল। অনন্ত উঠে দাঁড়ালো। অনন্যা বলল, ভোর হয়েই গেছে, আপনি এখন গোসল করে তৈরি হয়ে আসুন, আমাকে রান্নার কাজে সাহায্য করবেন। খাওয়ার কিছু নেই, আমার খুব খিদে পেয়েছে, বলল অনন্ত। ওই যে একটা ডোজ দিলাম, সেটার কথা ভুলে গেছেন? এরপর তো আর খিদে লাগার কথা নয়। অনন্ত গোসলে গেল আর অনন্যা রান্নাঘরে টুকিটাকি কাজ শুরু করলো। কিছুক্ষণ পর অনন্ত গোসল ছেড়ে বেরিয়ে এলো। ততক্ষণে অনন্যা রান্না শুরু করে দিয়েছে। অনন্ত রান্নাঘরে গিয়ে অনন্যার ঠিক পেছনে এসে দাঁড়ালো। রান্নায় মনোযোগ থাকায় অনন্যা প্রথমে খেয়ালই করেনি। হঠাৎ সে বুঝতে পারল অনন্ত এসে দাঁড়িয়েছে। এই কখন এসেছেন? অনন্যা জিজ্ঞেস করল। এই তো মাত্রই আসলাম। ভালো করেছেন। আচ্ছা, একটা কথা বলবো, রাখবেন? কি? আগে প্রমিস করুন রাখবেন। কি যা বলেন, ভয় লাগছে। আরে ভয় পাওয়ার কিচ্ছু নেই, ছোট্ট একটা আবদার। বলুন। আমি রান্না করব আর আপনি সিনেমার নায়কের মতো আমার কোমর ধরে দাঁড়িয়ে থেকে আমার রান্না দেখবেন। না, প্রমিস করেছেন কিন্তু। এটা কোনো কথা হলো? হ্যাঁ, এটাই কথা। অগত্যা অনন্ত আস্তে করে অনন্যার কোমরে হাত রাখল। অনন্যা বলল, রান্না শেষ না হওয়া পর্যন্ত এভাবেই ধরে রাখবে, রান্না শেষ হলেই তোমার ছুটি। তুমি না কেমন যেন হয়ে গেছো, কথাই বলো না। বলছি তো। তো হ্যাঁ, এভাবে কেউ কথা বলে? আবার? অনন্যা কপট রাগে ঘুরে তাকালো। কিছুক্ষণ পর অনন্তর হাত কাঁপছে। ব্যাপারটা অনন্যার চোখ এড়ালো না। এই, তোমার হাত কাঁপছে কেন? কই না তো, এমনি। না, বলো, খারাপ লাগছে কি? না, আসলে যে জায়গায় ধরে আছি আগে কখনো ধরিনি তো, তাই ভয় লাগছে। অনন্ত সরল স্বীকারোক্তি শুনে অনন্যা হেসে ফেলল। পাগল একটা। চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আচ্ছা, আমি বরং রান্নার কাজে সাহায্য করি। ধন্যবাদ, শুরু করুন। অনন্যা মিষ্টি করে হাসল। কিছুক্ষণ পর সকালে খাওয়া দাওয়া শেষ হলো। এরপর অনন্তর বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ওরা অনন্যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়ির কাছাকাছি এসে অনন্ত জিজ্ঞেস করলো, আচ্ছা কদিন থাকবে? অনন্যা দুষ্টুমি করে বলল, এই তো 6 মাস। কি, এতদিন কেন? এমনি, আমার ইচ্ছে আমি থাকবো। আচ্ছা। আরে দূর পাগল, কালই ফিরবো। ওরা বাসার ভেতরে ঢুকতে যাবে ঠিক তখনই একটা মেয়ে এসে অনন্যাকে জড়িয়ে ধরল। সরি সরি সরি, তোর বিয়েতে আসতে পারিনি। মেয়েটি হলো অনন্যার মামাতো বোন তিথি। তবে তার চেয়েও বড় পরিচয় হলো ওরা একে অপরের বেস্ট ফ্রেন্ড। অনন্যা তিথিকে দেখে চোখ বড় বড় করে তাকালো। কিরে, ওভাবে তাকাচ্ছিস কেন? আমার তো ভয় লাগছে, তিথি বলল। চুপ, তোর সাথে আমার কোনো কথা নেই। তোকেই কিন্তু আমি ফোন করে আনিয়েছি। ভালো করেছিস। তা আমার দুলা ভাইটা কই? এই যে দেখ, বলে অনন্যা ভেতরে চলে গেল। তিথি অনন্তর দিকে তাকাতেই তার চোখ দুটো ছল ছল করে উঠল। অনন্ত অবাক হয়ে বলল, আপনি এখানে? আমি ওর মামাতো বোন। তিথির গলাটা কেঁপে গেল। ওহ, আর তুমি ওর বর? আর তুমি এর জন্য অফিসে ছুটি নিয়েছিলে? জি ম্যাডাম। আর আমার ভালোবাসাটা? এই তিথি হলো অনন্তর অফিসের বস।
মেয়েটা অনন্তকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল। অনন্তকে সে বিয়ের প্রস্তাবও দিয়েছিল, কিন্তু অনন্ত রাজি হয়নি। বিয়ের জন্য অনন্ত যখন অফিস থেকে ছুটি নেয়, তিথি কারণ জানতে চেয়েছিল, কিন্তু অনন্ত তখন সত্যিটা এড়িয়ে যায়। ঠিক তখনই অনন্যা চলে এলো। এই, তোরা ভেতরে আসছিস না কেন? চলো। আর তুই দুলা ভাইকে পেয়ে এখানেই দাঁড়িয়ে গল্প করছিস? ভেতরে চল, তারপর যত কিছু জানার জেনে নিস। তিথি দ্রুত চোখের জল মুছে ফেললো, কিন্তু তার আগেই অনন্যা চোখে পড়ে গেল। এই, তোর কি হয়েছে? কই, কিছু না তো, ভেতরে চল। চল। অনন্যা আগে আগে ভেতরে চলে গেল। অনন্ত ভেতরে ঢুকতে যাবে, ঠিক তখনই তিথি তার হাতটা টেনে ধরল। অনন্ত আর এগোতে পারল না। কি হয়েছে? এভাবে টানছেন কেন? কেউ দেখে ফেলবে তো? অনন্ত উদ্বিগ্ন হয়ে বলল। তিথি কান্না ভেজা চোখের চেয়ে বলল, ভালোবাসি। অনন্যা আগে আগে ভেতরে চলে গেল। অনন্ত ঢুকতে যাবে, ঠিক তখনই তিথি তার হাতটা টেনে ধরল। অনন্ত আর এগোতে পারল না। কি হয়েছে? এভাবে টানছেন কেন? কেউ দেখে ফেলবে তো? অনন্ত উদ্বিগ্ন হয়ে বলল। তিথি কান্না ভেজা চোখে চেয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি। আরে হাত ছাড়ুন, এসব কি বলছেন? অনন্ত অসহায়ভাবে বলল, আমি তো তোমাকে আগেই বলেছিলাম, তুমি কেন আমাকে বললে না যে তোমার বিয়ে ঠিক হয়েছে? মানে আমি কি বলবে বুঝতে পারল না। ভালো তো তুমি বাসো না, কেনই বা বলবে? আমাদের মধ্যে তো কোনো সম্পর্কই নেই। তিথি নিজেই নিজেকে ধিক্কার দিয়ে চোখের জল মুছল। আমি তোমাকে ভালোবাসি না অনন্ত। ম্যাডাম, এখানে এসব কথা বলবেন না। আচ্ছা ভেতরে যান। তিথি হাতটা ছেড়ে দিল। অনন্ত ভেতরে এসে তার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলল। তারপর অনন্যার ঘরে গিয়ে চুপচাপ শুয়ে পড়ল। তার মন জুড়ে তখন একটাই চিন্তা, এমনিতেই আমি অনন্যার সাথে অভিমান করে কথা বলছিলাম না। ও আমার অভিমান ভাঙানোর চেষ্টা করছে। এখন যদি ম্যাডামের এই ব্যাপারটা জানতে পারে, তাহলে তো সব শেষ হয়ে যাবে। কথাগুলো ভাবতেই হঠাৎ ঘরে অনন্যা এলো, সাথে তিথিও আছে। কি স্যার, শুয়ে শুয়ে কি ভাবছেন? অনন্যা জিজ্ঞেস করল। কই, কিছু না তো। অনন্ত শোয়া থেকে উঠে বসলো। কিছু তো ভাবছিলে? আচ্ছা শোনো, তিথি কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড। কি তোমার বেস্টু দেখতে সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর। অনন্যা তিথির দিকে তাকিয়ে বলল, এই কুত্তি, তুই এখন চুপ করে আছিস কেন? শুনছি তো। তিথি নিচু স্বরে বলল, আগে তো কত বলতি আমার বরের সাথে অনেক মজা করবি, হ্যান ত্যান। কই, এখন তো কিছুই করছিস না। তিথি শুধু অস্ফুটে বলল, সে ঠিকমতো কথাও বলতে পারছিল না। এমনিতেই অনন্তর সামনে থাকলে তিথির হাত পা কাঁপে, আর এখন তো অনন্ত অন্যের স্বামী। এই সত্যিটা সে মেনে নিতে পারছিল না। হঠাৎ অনন্যার মা তাকে ডাকলেন। এই, মা ডাকছে। তিথি, তুই কথা বল, আমি আসছি। এই বলে অনন্যা চলে গেল। ঘরে তখন অনন্ত আর তিথি দুজনেই চুপচাপ বসে আছে, কেউ কিছুই বলার সাহস পাচ্ছে না। শেষমেশ অনন্তই নীরবতা ভাঙল। ম্যাডাম। বলো। তিথি অন্যদিকে তাকিয়ে বলল, শোনো, ওর সামনে আমাকে নাম ধরে ডাকবে, ম্যাডাম বলবে না। কেন? এমনি, ভালো শোনায় না। আচ্ছা ঠিক আছে। আবারও দুজন চুপ। তিথির চোখ দিয়ে আবার টপ টপ করে জল পড়ছে। অনন্ত দেখে ভাবল, মেয়েটাই কি পাগলামি শুরু করলো, ওকে বোঝাতে হবে। আচ্ছা তিথি, একটা কথা বলি। আপনি আমার জন্য কাঁদছেন কেন? আপনি দেখতে অনেক সুন্দর, আপনার অনেক ভালো একটা ছেলের সাথে বিয়ে হবে। আমার সেরকম ভালো ছেলে লাগবে না, আমার তোমাকে লাগবে। আমি কেন? কারণ আমি তোমাকে প্রথম দিন থেকে ভালোবাসি, আর এই কথাটা তুমিও জানো। আপনার কথা মানলাম, কিন্তু এখন তো আমার বিয়ে হয়ে গেছে। এখনো কি? হ্যাঁ, এখনো ভালোবাসি, আর সারা জীবন বাসবো।
হাই আল্লাহ, আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, তোমার জন্য। কি এমন আছে আমার মধ্যে জানি না, তবে আমার তোমাকেই লাগবে। আমি তো আপনাকে ভালোবাসি না, আর আপনাকে আমার লাগবেও না। আমি তো ভালোবাসতে বলিনি, আমি ভালোবেসেই যাব। কি আর করা, আমারই তো পোড়া কপাল। এই বলে তিথি দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। নিশ্চয়ই এখন মেয়েটা একা একা কাঁদবে। ধুর, কেউ কারোর জন্য এতটা পাগল হয়? অনন্ত মনে মনে ভাবল। রাতে খাওয়ার সময় সবাই এক টেবিলে খেতে বসেছে। অনন্যা আর অনন্ত মুখোমুখি। চোখ মুছতে মুছতে তিথি এলো। সে অনন্যার পাশে বসতে যাবে, তখন অনন্যা বলল, এখানে না, তুই তোর দুলাভাইয়ের পাশে বস। না থাক, ঠিক আছে, তিথি ইতস্তত করল। এই জানো কি হয়েছে? অনন্যা অনন্তকে বলল। কি? আচ্ছা, আগে বাবা মা যাক, তারপর বলছি। কিছুক্ষণ পর অনন্যার বাবা মা খাওয়া শেষ করে উঠে গেলেন। এই শোনো, যেটা বলতে চাইছিলাম, তিথি একজনকে ভালোবাসে, অনন্যা বলল। অনন্তর বুকের ভেতরটা ধক করে উঠল। সে ভয়ে ভয়ে ভাবল, তিথি কি সব বলে দিয়েছে? মানে আমার বেস্টুটা শুধু কান্না করে। আজ অনেক কষ্টে ওর কাছ থেকে জানতে পেরেছি ও একজনকে ভালোবাসে। ও, কাকে? আরে নামটাই তো বলছে না। এই করতে নামটা বল না। তিথি মাথা নাড়ল। দেখেছো ওর ঘাড়তারামি? আচ্ছা, এইটা আপনি খান। তিথি একটা মাছের টুকরো অনন্তর প্লেটে তুলে দিল। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার তো আছেই, এটা খেলে কি কোনো সমস্যা হবে? তিথির গলায় অভিমান। এই ও দিয়েছে যখন, খাও তুমি। আচ্ছা। অনন্ত হঠাৎ তার পায়ের ওপর আরেকটা পা অনুভব করলো। সে বুঝতে পারলো এটা তিথির পা, কারণ অনন্যা তার সামনে বসলেও টেবিলটা বড় হওয়ায় তার পা পর্যন্ত পৌঁছানোর কথা নয়। প্রথমে অনন্ত পা সরিয়ে নিল, সাথে সাথে তিথির চোখ থেকে নিঃশব্দে জল গড়িয়ে প্লেটে পড়তে লাগলো। এই দৃশ্য দেখে অনন্তর মায়া হলো। সে তিথির কান্না থামানোর জন্য আলতো করে তার পা তিথির পায়ের ওপর রাখলো। সাথে সাথেই কাজ হলো। তিথি চোখের জল মুছে খাওয়া শুরু করলো। এমনভাবে খাচ্ছে যেন একটা ছোট্ট শিশু প্লেটের ভাত এলোমেলো করে খেলছে। তার চোখে মুখে রাজ্যের খুশি। খাওয়া শেষে অনন্যা অনন্তকে নিয়ে তার ঘরে গেল, আর তিথি গেল নিজের ঘরে। আচ্ছা স্যার, আপনার কি অভিমান কমেছে? অনন্যা জিজ্ঞেস করলো। কমেছে, অনন্ত মুচকি হেসে বলল। তাহলে এখন ভালোভাবে কথা বলো। বলছি তো। তাহলে আমার আই লাভ ইউর উত্তরটা দেবে না? সেটাও দেব। অনন্ত আর অনন্যা কথা বলছিল। এদিকে ঘুম না আসায় তিথি ওদের ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো আর তাদের সব কথা শুনতে পেল। আচ্ছা, কাছে আসো, অনন্ত বলল। কেন? অনন্যার গলায় বিস্ময়। উত্তর শুনবে না? উত্তর শোনার জন্য কাছে যেতে হবে? হ্যাঁ, অবশ্যই। আসলাম। অনন্যা কাছে আসতেই অনন্ত ওকে আলতো করে কোলে তুলে নিল। তারপর ওর চোখের দিকে তাকিয়ে বলল, আই লাভ ইউ টু। আচ্ছা শোনো, তুমি কিন্তু আমাকে অনেক কষ্ট দিয়েছ। বাই। অনন্যার গলায় অভিমানী সুর। সরি গো, আর কষ্ট দেব না। প্রমিস করো। প্রমিস। এখন আমার ভালোবাসাটা আমাকে দাও। দিচ্ছি। দরজার আড়াল থেকে এই দৃশ্য দেখে তিথির বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। সে নিঃশব্দে নিজের ঘরে ফিরে এলো। ধীরে ধীরে বিছানার কাছে গিয়ে শুয়ে পড়ল। একটা বালিশ মাথার নিচে দিল আর অন্যটাকে পাশে রেখে জড়িয়ে ধরল, যেন ওটা অনন্ত। ফিসফিস করে বলতে লাগলো, ও অনন্ত, অনন্ত, আমার লক্ষ্মী দুষ্ট সোনাটা, তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না। প্রমিস করো। বালিশটা কোনো উত্তর দিল না। তিথি অভিমান করে বলল, ওই আমাকে প্রমিস করবি না তাই না? ওকে তো ঠিকই প্রমিস করলি। যা, তোর সাথে আরই, তোর সাথে কথাই বলবো না। রাত যত বাড়তে লাগলো তিথির পাগলামিও বাড়তে লাগলো।
একসময় পাগলামি করতে করতে সেই বালিশটাকে শক্ত করে জড়িয়ে ধরে অনন্ত অনন্ত করতে করতে সে ঘুমিয়ে পড়ল। বালিশটা কোনো উত্তর দিল না, তাই তিথি অভিমান করে বলল, ওই আমাকে প্রমিস করবি না তাই না? ওকে তো ঠিকই প্রমিস করলি, যা তোর সাথে আড়ি, তোর সাথে কথাই বলবো না। রাত যত বাড়তে থাকলো তিথির পাগলামিও বাড়তে থাকলো। একসময় সে বালিশটাকেই শক্ত করে জড়িয়ে ধরে অনন্ত অনন্ত করতে করতে সে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে অনন্ত তখনও ঘুমিয়ে আছে। অনন্যা গোসল সেরে এসে ওর ঘুম ভাঙালো আর ওকে তৈরি হতে বলল। এদিকে তিথি অনেক সকালেই ঘুম থেকে উঠেছে। সে বাইরে দাঁড়িয়ে একভাবে আকাশের দিকে তাকিয়ে আছে আর মাঝে মাঝে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। অনন্যা তিথির কাছে এলো। এই কুত্তি, বল। তিথি অনমনে উত্তর দিল, তুই আগে কত চঞ্চল ছিলি, এখন এমন হয়ে গেলি কিভাবে? কই না তো, আগের মতোই আছি। না, তোর বিয়ের ব্যবস্থা করতে হবে। লাগবে না, বাদ দে। শোন, আমি এখনই চলে যাব, অফিসে কাজ আছে। এখনই যাবি? তোকে দেখার খুব ইচ্ছা হচ্ছিল, তাই দেখে গেলাম। দেখা হয়ে খুব ভালো লাগলো রে। আর প্রতিদিন আমাকে ফোন করবি কিন্তু। ওকে, যেন ফোন করব। এখন ভেতরে চল, ফুপুর সাথে দেখা করেই চলে যাব। চল। তিথি অনন্যার বাবা মায়ের সাথে দেখা করে সেখান থেকে সোজা অফিসের জন্য বেরিয়ে পড়ল। অনন্তর সাথে সে আর দেখাই করল না। দুপুরে অনন্যা আর অনন্ত তাদের নিজেদের বাসায় ফিরে এলো। পরদিন সকালে অনন্তর অফিসে যাওয়ার সময়, এই শোনো, অনন্যা ডাকলো। বলো। অনন্ত ঘুরে দাঁড়ালো। আসার সময় আমার জন্য 2টো গোলাপ নিয়ে আসবে। গোলাপ দিয়ে কি হবে? গোলাপ দিয়ে কি হয় তুই জানিস না কুত্তা? না, সত্যি জানি না, তোর জানতে হবে না। ওকে, বাই। অনন্ত ঘরের দরজা খুলে বেরিয়ে যেতেই কি ভেবে আবার ফিরে এলো। অনন্তর এভাবে ফিরে আসা দেখে অনন্যা অভিমান করে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। অনন্ত এসে ওকে পেছন থেকে জড়িয়ে ধরল। কুত্তা, ছাড় বলছি। ছটফট করতে লাগলো অনন্যা। সরি, ভুল হয়ে গেছে। ফুল 2টো না, 20টা আনবো। আনতে হবে না তোর। খুব রাগ হয়েছে তাই না? না, হয়নি। অনন্ত জানে অনন্যা খুব রাগ করেছে। সে অনন্যাকে নিজের দিকে ঘুরিয়ে কাছে টেনে নিল। তারপর ওর ঠোঁটে আলতো করে একটা চুমু এঁকে দিল। কি গো, রাগ কমেছে? কমেছে, তবে একটু। তাই? ফুল কিন্তু নিয়ে আসবে। ওকে বাবু সোনা, নিয়ে আসবো। মিষ্টি খেয়ে তোতলা হয়ে গেলে নাকি? কই মিষ্টি খেলাম? এই যে মাত্রই তো খেলে। আরে না, আমি সব বুঝি। দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই না না, অনেক দেরি হয়ে গেছে, অফিসের জন্য দেরি হয়ে যাবে, এখন যাও। সত্যি তো? ওকে, বাই। অনন্ত বেরিয়ে গেল। যাওয়ার আগে অনন্যা শেষবারের মতো মনে করিয়ে দিল, ফুল না নিয়ে আসলে ঘরে ঢুকতে দেব না কিন্তু। অনন্যা মনে মনে ভাবলো, কথাটা শুনল কিনা কে জানে, ধুর, শুনেছে হয়তো। অফিসে অনন্ত অফিসে এসে প্রথমেই তিথির সাথে দেখা করলো। তিথির কাজের কথা ছাড়া একটাও বাড়তি কথা বলল না, এমনকি অনন্তর দিকে একবারও তাকালোও না। অবশ্য এসব নিয়ে অনন্তর কোনো মাথা ব্যথা নেই, কারণ সে তো আর তিথিকে ভালোবাসে না। রাত 8টা, সারা দিন কাজ করার পর অফিস শেষ হলো। অনন্ত অফিস থেকে বেরিয়ে দেখলো বাইরে খুব বৃষ্টি হচ্ছে। সে অপেক্ষা করছিল কখন বৃষ্টি থামবে। হঠাৎ তার সামনে তিথির গাড়িটা এসে থামলো। গাড়িতে ওঠো, পৌঁছে দিচ্ছি। তিথি বলল, না ম্যাডাম, ঠিক আছে, উঠতে বলছি। না, আমি যেতে পারবো, বৃষ্টি কখন থামবে বলা যায় না। তুমি বাসায় না গেলে তোমার বউ অনেক চিন্তা করবে, তোমাকে মিস করবে, তাই বলছি, ওঠো। এত জোরাজোরির পর অনন্ত গাড়িতে বসলো। তিথি গাড়ি চালাচ্ছে, তার পাশে অনন্ত বসা। খুব জোরে বৃষ্টি হওয়ায় তিথি আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিল। দুইজনেই চুপচাপ ছিল। হঠাৎ তিথি প্রশ্ন করলো, অনন্যাকে কতটুকু ভালোবাসো? অনেক বেশি ভালোবাসি, সেটা বলেও বোঝাতে পারবো না। এই কয়েকদিনে এত ভালোবেসে ফেলেছো? না, তাহলে? ওর সাথে আমার পরিচয় তো অনেক আগের থেকেই। এরপর অনন্ত তাদের পুরনো বন্ধুত্বের গল্পটা তিথিকে বলল। ও, এই ব্যাপার। দুজন যখন দুজনকে এতই ভালোবাসতে, তাহলে মাঝখানে এতদিন দূরে ছিলে কেন? জানি না। আমিও তো তোমাকে ভালোবাসি, ওর থেকেও বেশি। অনন্ত চুপ করে রইল। তোমার বাসায় এসে গেছে,
অনন্ত বাইরে তাকিয়ে দেখলো সে বাসার সামনে পৌঁছে গেছে। আপনি আমার বাসা চিনলেন কিভাবে? অনন্ত অবাক হয়ে জিজ্ঞেস করলো। সেটা তোমাকে জানতে হবে না। আচ্ছা তাহলে ভেতরে চলুন। না, অন্য দিন, আজকেই আসুন। বললাম তো অন্য দিন। অনন্ত গাড়ি থেকে নামতে যাবে, হঠাৎ তিথি তাকে টেনে ধরল। অনন্ত পেছন ফিরে দেখল তিথি সেই আগের মতোই নিঃশব্দে কাঁদছে, অঝরে জল পড়ছে চোখ দিয়ে। শোনো, তিথি বলল। হ্যাঁ বলুন। ভালোবাসি। অনন্ত চুপ। তিথি আর নিজেকে সামলাতে পারল না। সে অনন্তকে জোরে আঁকড়ে ধরে চুমু খেলো। অনন্ত হতবাক। তিথির এই পাগলামি তার সহ্যের বাইরে চলে যাচ্ছিল। সে কোনো মতে জোর করে তিথিকে ছাড়িয়ে ওর গালের সজোরে দুটো চড় মারল। তিথি গালে হাত দিয়ে হাসতে লাগলো। এটা আপনি ঠিক করলেন না, এই বলে অনন্ত গাড়ি থেকে নেমে হন হন করে ভেতরে চলে গেল। তিথি গাড়ি স্টার্ট করে চলে গেল। এদিকে অনন্ত টেনশন বেড়ে গেছে। তিথি ম্যাডাম আজকে এটা কি করলো? অনন্ত সোজা নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। সে অনন্যাকে দেখতে পেল না, হয়তো বাবা মায়ের সাথে গল্প করছে। হঠাৎ অনন্তর মনে পড়ল, ওহ নো, অনন্যাকে আমাকে গোলাপ আনতে বলেছিল। ঠিক তখনই ঘরে অনন্যার প্রবেশ। কই আমার গিফট? হাসি মুখে জিজ্ঞেস করলো অনন্যা। ইয়ে মানে 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 কি মানে করছো? অনন্ত ভয়ে শেষ। সে হঠাৎ তার প্যান্টের পকেটে হাত দিল। এই আমার পকেটে কাটার মতো কি লাগছে? অনন্ত মনে মনে ভাবলো। সে পকেট থেকে হাত বের করে দেখলো কয়েকটা গোলাপ ফুল। ইয়ে এই ফুলগুলো দেখে অনন্যা খুশিতে আত্মহারা হয়ে গেল। অনন্ত তখনও ভাবছে, আমি তো ফুল কিনিনি, তাহলে ফুল আসলো কোথা থেকে? এই আমি অনেক অনেক খুশি হয়েছি। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনন্ত তখনও ঘোরের মধ্যে। অনন্যা কি বলছে তার মাথায় কিচ্ছু ঢুকছে না। এই হ্যাঁ বলো। থ্যাংক ইউ। অনন্যা অনন্তকে শক্ত করে জড়িয়ে ধরল। হঠাৎ অনন্তর ফোনে একটা মেসেজ এলো। সে ফোনটা হাতে নিয়ে দেখলো তিথির মেসেজ। অফিসের বস হওয়ায় নাম্বারটা সেভ করা ছিল। অনন্যা তখনও অনন্তকে জড়িয়ে ধরে আছে, আর অনন্ত মনে মনে তিথির পাঠানো মেসেজটা পড়ছে। এই যে স্যার, আপনার পকেটে কয়েকটা গোলাপ রেখে দিয়েছি, এটা তোমার জন্য। তোমাকে চুমু খাওয়ার সময় ফুলগুলো রেখেছিলাম। আর শোনো, তোমার ঠোঁট অনেক মিষ্টি, মিস ইউ। লেখার শেষে একটা দুঃখের ইমোজি। হঠাৎ অনন্তর ফোনে একটা মেসেজ এলো। সে ফোনটা হাতে নিয়ে দেখলো তিথির মেসেজ। অফিসের বস হওয়ায় নম্বরটা সেভ করা ছিল। অনন্যা তখনও অনন্তকে জড়িয়ে ধরে আছে, আর অনন্ত মনে মনে তিথির পাঠানো মেসেজটা পড়ছে। এই যে স্যার, আপনার পকেটে কয়েকটা গোলাপ রেখে দিয়েছি, এটা তোমার জন্য। তোমাকে চুমু খাবার সময়ই ফুলগুলো রেখেছিলাম। আর শোনো, তোমার ঠোঁট অনেক মিষ্টি, মিস ইউ। লেখার শেষে একটা দুঃখের ইমোজি। কি গো, কিছু বলছো না যে? অনন্যা জিজ্ঞেস করলো। হ্যাঁ বলবো। কি বলবে? খেতে দাও, খুব খিদে পেয়েছে। ওকে বাবুটা, যাও তৈরি হয়ে আসো। অনন্ত তৈরি হওয়ার জন্য ওয়াশরুমে গেল। ঠিক সেই সময় আবার তিথির মেসেজ। কি করো? অনন্ত ভাবছে রিপ্লাই দেবে কি দেবে না। ভাবতে ভাবতেই আরেকটা মেসেজ। এই কিছু বলছো না কেন? ফ্রেশ হচ্ছি, ডিনার করব এখন। অনন্ত রিপ্লাই দিল। ওকে, তাহলে আমিও খেয়ে নিচ্ছি। অনন্ত আর কোনো উত্তর দিল না। খাবার টেবিলে অনন্যা অনন্তকে জিজ্ঞেস করলো, তোমাকে বেশ চিন্তিত লাগছে, কি হয়েছে? কই না তো, কিছু হয়নি। মিথ্যে বলছো না তো? না, সত্যি কিছু হয়নি। তাড়াতাড়ি খেয়ে নাও। খাওয়া শেষ করে অনন্ত শুয়ে শুয়ে সেই তিথির কথাই ভাবছে। অনেক রাত হয়ে গেছে, কিন্তু তার চোখে ঘুম নেই। তিথির এই পাগলামি সে কিছুতেই মেনে নিতে পারছিল না। কিছুক্ষণ ভাবার পর অনন্ত মনে মনে সিদ্ধান্ত নিল সে চাকরিটা ছেড়ে দেবে এবং আগামী কালই দেবে। পরদিন সকালে অনন্ত অফিসে গিয়ে সোজা তিথির রুমে গেল। ম্যাডাম, আসতে পারি? হ্যাঁ আসো। অনন্ত রাগী মুখে ঘরের ভেতরে প্রবেশ করল। বসো। অনন্ত কিছু না বলে বসল। কিছু বলবে? আমি এই চাকরিটা আর করব না। কথাটা শুনে তিথির চোখ ছলছল করে উঠল। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? কি হয়েছে? কেন করবে না? এমনি, ভালো লাগে না। কেন ভালো লাগে না? সেটা কি আপনাকে বলতে হবে? আপনি কে হ্যাঁ যে আপনাকে সব বলতে হবে? আমি না করেছি, ব্যাস চাকরি করব না। আচ্ছা,
আমার কথাও শুনে রাখো, চাকরিটা ছেড়ে তুমি বাসায় পৌঁছানোর আগেই আমার মৃত্যুর খবর পাবে। আপনি এমন করছেন কেন? আমাকে কি একটু ভালো থাকতে দেবেন না? তুমি কি আমাকে ভালো থাকতে দেবে? আপনি উল্টোপাল্টা কিছু করবেন না, আমি যাচ্ছি। বললাম তো, বাসায় যাওয়ার আগেই খবর পাবে যে আমি আর নেই। ওকে ওকে, ছাড়বো না চাকরিটা। অনন্ত রাগে ফেটে পড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আর এদিকে তিথি ঠোকের কোণে একটু মিষ্টি করে হাসল। সেদিন দুপুরে অফিসে একটু জরুরি মিটিং বসলো। সেখানে সিদ্ধান্ত হলো অফিস থেকে 12 জনকে 1 মাসের জন্য চট্টগ্রাম যেতে হবে। অনন্তর নামও সেই তালিকায় আছে। আর বস হিসেবে তিথি তো অবশ্যই যাবে। অফিস শেষে অনন্ত বাইরে গাড়ির জন্য দাঁড়িয়েছিল। গাড়িতে ওঠো। তিথি গাড়ি নিয়ে এসে বলল, না আচ্ছা আজ ভয় নেই, না আপনি যান। ওকে, আর হ্যাঁ, কাল 12টার মধ্যে অফিসে আসবে। বাই, মিস ইউ। তিথি ফিস ফিস করে বলে চলে গেল। অনন্ত বাসায় ফিরে অনন্যাকে তার চট্টগ্রাম যাবার কথা বলল। কথাটা শোনার পর অনন্যা কেন যেন একটু বেশি খুশি হলো। কারণটা অনন্ত বুঝতে পারল না। পরদিন 12টার আগেই অনন্ত তৈরি হয়ে অফিসে চলে এলো। দুপুরের খাবার অফিসে সেরে সবাই অপেক্ষা করছে। তিথি ম্যাম এখনো আসেননি। কয়েকজন অনন্তকে ফোন করতে বলায় সে চাপে পড়ে ফোন করলো। ওপাশ থেকে তিথি বলল, হ্যালো, আরেকটু অপেক্ষা করো, আমি আসছি। অনন্তকে কিছু বলার সুযোগ না দিয়েই সে নিজেই কলটা কেটে দিল। কিছুক্ষণ পর তিথি এলো। সরি, বাসায় একটু সমস্যা হয়েছিল, তাই দেরি হয়ে গেল। সবাই তাহলে তৈরি? জি ম্যাম, সবাই একসাথে বলল। ওকে চলো। তিথি সবসময় অনন্তর সাথে সাথে থাকার চেষ্টা করে, এখনো তাই করছে। অনন্তর পাশেই হাঁটছে। আচ্ছা, কেমন লাগছে বললে না তো? তিথি জিজ্ঞেস করল। ভালো। অনন্ত অন্যদিকে তাকিয়ে বলল। তিথি এটা দেখে মনে মনে খুব রাগ করল। তারা চট্টগ্রাম যাবে ট্রেনে। প্রথমে মাইক্রো বা বাসে যাওয়ার কথা ছিল, কিন্তু কয়েকজনের সমস্যার জন্য ট্রেনে যেতে হচ্ছে। সবাই স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছে। দুপুর গড়িয়ে রাত হয়ে গেল। পরে খোঁজ নিয়ে জানা গেল ট্রেন ছাড়বে রাত 10টায়। যাদের জন্য এই বিপত্তি, অন্যরা তাদের রীতিমতো ধুয়ে দিচ্ছে। তিথি সবাইকে কিছুক্ষণ পরপর শান্ত থাকার জন্য বোঝাচ্ছে। রাত 10টার পরপরই ট্রেন চলে এলো। সবাই এক এক করে ট্রেনে উঠল। অনন্ত সবার আগে, তার পেছনেই তিথি। বগিতে উঠে নিজেদের বুকিং করা সিটের কাছে গিয়েই তিথি হঠাৎ অনন্তর হাত ধরে টেনে পাশের সিটে ধপাস করে বসে পড়ল। এমনভাবে টান দেওয়ায় অনন্তর হাতে বেশ ব্যথা লাগলো, কিন্তু বস বলে সে কিছু বলতে পারল না। শুধু বলল, এভাবে টান দিলেন কেন? এতটা পথ যাব, কাছের মানুষটা যদি কাছে না থাকে তাহলে খেয়াল রাখবে কে? তিথি আদুরে গলায় বলল, এগুলো ঠিক না, আমি কিন্তু অন্য কারোর। হ্যাঁ জানি, আর আমি অন্য কারোর না, আমি শুধু তোমার। এত পাগলামি আসে কোথা থেকে? আপনার বিয়ে হলেই তো সব ভুলে যাবেন, তাহলে এখন এমন করছেন কেন? বিয়েই তো হবে না, আবার ভুলে যাব কিভাবে? মানে কিছু না, এখন চুপচাপ বসে থাকো। রাতের খাবার ট্রেনেই সারা হলো। অনন্ত চুপচাপ বসে আছে, তিথি থেকে বেশ কিছুটা দূরে, যাতে তার শরীরে স্পর্শ না লাগে। হঠাৎ কি ভেবে অনন্ত অনন্যাকে ফোন করলো, কিন্তু ওর নম্বর ব্যস্ত দেখাচ্ছে। অনেকবার চেষ্টা করার পরও সেই একই অবস্থা। অনন্ত আর কল করলো না। হঠাৎ তিথি বলল, এই শোনো, আমার খুব ঘুম পাচ্ছে। তো ঘুমান, অনুমতি নেওয়ার কি আছে? অনন্ত বিরক্ত হয়ে বলল, তোমার কাঁধে মাথা রেখে ঘুমাবো তো, তাই অনুমতি নিয়ে নিলাম। এই বলেই তিথি অনন্তর কাঁধে মাথা রাখল। এই ম্যাডাম, অনন্ত আর কিছু বলতে পারল না। রাতে বৃষ্টি শুরু হওয়ায় বেশ ঠান্ডা পড়ল। ঠান্ডায় তিথি জড়সড় হয়ে গেল, আর অনন্তকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। অনন্ত তিথির দিকে তাকিয়ে দেখল মেয়েটাকে একদম বাচ্চার মতো দেখাচ্ছে, মনে হচ্ছে কিছুই বোঝে না। কিন্তু এটা যে শয়তানের একটা হাড্ডি, সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। তিথি ঠান্ডায় আরো বেশি কাঁপছে দেখে অনন্তর মায়া হলো। সে তিথির ব্যাগ থেকে একটা ওড়না বের করে ওর গায়ে জড়িয়ে দিল। অনেক রাত হয়ে গেছে, অনন্তরও খুব ঘুম পাচ্ছিল, সেও ঘুমিয়ে পড়ল।
ভোরের দিকে ট্রেন তাদের গন্তব্যে এসে থামল। একজন সহকর্মী এসে তিথিকে ডাকলো, ম্যাম ম্যাম। তিথি আর অনন্ত দুজনেই জেগে উঠল আর দেখলো ওরা দুজন খুব কাছাকাছি হয়ে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। যে ছেলেটি ওদের ডাকতে এসেছিল সেই কাণ্ড দেখে মুচকি হাসল। ছেলেটি চলে যাওয়ার পর তিথিও মুচকি হেসে বলল, ধন্যবাদ। কি জন্য? আমার খেয়াল রাখার জন্য। কই, আপনার খেয়াল তো রাখিনি। এই যে আমার গায়ে ওড়না, এটাই তার প্রমাণ। অনন্ত কিছু বলল না। রাতে অনেক ঠান্ডা ছিল। ভাগ্য ভালো তুমি পাশে ছিলে, না হলে খুব কষ্ট হতো। একসময় তো আর পাশে পাবেন না। তাহলে আমার হাত পা কেটে রেখে দেব, যাতে সেগুলো আর আমার যত্ন নিতে না পারে। তিথি রাগী চোখে বলল। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।